পুষ্টি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটির অভাবে আমাদের বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, সেই সাথে আমাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। 2024 সালে কৃষি এবং পুষ্টি খাতের অর্থায়নে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 1/3 মানুষ কোনো না কোনোভাবে তারা পুষ্টিহীনতায় ভুগছে। এবং সেখানে কিন্তু আরও বলা হয়েছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 73% মানুষ কোনো না কোনোভাবে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছে না অথবা খেতে পারছে না। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউট্রিশন সামিট 2025 আগামী সম্ভাবনা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়নি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন শামসুন নাহার মহুয়া, চিফ ডায়েটিশিয়ান, বারডেম জেনারেল হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউট্রিশন সামিট 2025 আগামী সম্ভাবনা। আমরা জানি যে বাংলাদেশে প্রথমবারের মতো নিউট্রিশন সামিট হতে যাচ্ছে। আমরা নিউট্রিশন সামিট নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব, আপনাদের কাছ থেকে অনেক বিষয় জানবো। তবে আমি একটু প্রথমে স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম, এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা বলছিলাম যে পুষ্টিহীনতার যে বিষয়টি চলে এসেছে, মানুষ পুষ্টিহীনতায় ভুগছে এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এর কারণটা আসলে কি? এর কারণ হিসাবে আমাদেরকে পুষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দিকের কথা চিন্তা করতে হবে। প্রথম হলো যে পুষ্টি একটা খুব উল্লেখযোগ্য অবদান রাখে প্রাইমারি হেলথ কেয়ারে, যেটা নাকি আমাদের দেশে খুবই অবহেলিত। প্রাইমারি হেলথ কেয়ার বললে অনেক কিছু বোঝায়, কিন্তু তার মধ্যে যে পুষ্টিটা আছে এবং পুষ্টির যে একটা বড় ভূমিকা আছে, এটা আমরা যারা নাকি কাজ করি এর উপরে পাবলিক হেলথের বা এমনিতে ক্লিনিক্যাল ইয়েতে অনেক সময় আমরা ভুলে যাই। আমরা মনে করি যে মানুষ খাদ্য খাচ্ছে এবং সব কিছু ঠিক আছে, কিন্তু খাদ্যের মধ্যে যেসব নাকি পার্টিকুলার নিউট্রিয়েন্ট থাকার কথা, পার্টিকুলারলি যেসব এলিমেন্টসগুলো না থাকলে পরেই আজকে আমাদের দেশে দেখেন বাচ্চারা খর্বাকৃত হচ্ছে। এই পুষ্টির সঙ্গে সম্পর্কিত বাচ্চারা, মহিলারা এনিমিয়াতে ভুগছে, রক্তাল্পতায় ভুগছে, এবং সেই রক্তাল্পতায় ভোগার জন্য তারপরে গর্ভজাত সন্তানের ক্ষতি হচ্ছে। ওই যে আপনি যেটা বললেন যে পুষ্টির অভাবে অনেক কিছুই হচ্ছে, যেটা নাকি আমরা ঠিকমতো বুঝি না বলেই আমরা ওদিকে নজরও দিই না। আবার দেখেন পুষ্টির ঠিকমতো মানুষ বুঝতে না পেরে এখনকার শহরে অনেক ছেলে মেয়ে এবং অনেক বয়স্করাও মুটিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ওবেজ হয়ে যাচ্ছে। এটা এই না যে তাদের পুষ্টির অভাব আছে, তাদের মধ্যে এমন জিনিস তারা খাচ্ছে যার জন্য তাদের ওয়েট বেড়ে যাচ্ছে। তাদের ওই ওয়েট বেড়ে যাওয়ার থেকে হাইপারটেনশন, ব্লাড প্রেশার বাড়ছে, তার ব্লাড প্রেশারের সঙ্গে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এবং এটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে বর্তমানে, অনেক বেশি ওভারওয়েটের কারণে তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে খুব কম বয়সে। এবং তারপরে কি হয় যে এই হাইপারটেনশন, ওভারওয়েট, ডায়াবেটিসের জন্য পরে হার্টের সমস্যা হচ্ছে। যে পুষ্টিকে কিভাবে আমরা সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এটাকে প্রতিষ্ঠিত করা যায়, একদম গোড়ার থেকে নিয়ে উপর পর্যন্ত, অর্থাৎ পুষ্টি সেবাটাকে আসলে কিভাবে সুনিশ্চিত করা যায় সবার মধ্যে। আরো জানবো স্যার আপনার কাছ থেকে, মুহা আপার কাছে চলে যাচ্ছে। আপনি এত বছর এই পুষ্টি সেবা নিয়ে কাজ করছেন এবং এখনো করছেন, আগামীতেও আপনাকে আমরা দেখতে চাই। আপনার কাছে একটু জানবো যে এত বছর আপনি পুষ্টি সেবা নিয়ে কাজ করছেন, আপনার কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে কতটা পুষ্টি নিয়ে আসলে সচেতন, বা কেন এত পুষ্টি নিয়ে কাজ করার পরেও দেখা যাচ্ছে যে মায়েরা পুষ্টিহীনতায় ভুগছে, বা কিশোরী যারা রয়েছে তারা আসলে পারিবারিকভাবে তারা হয়তো সচ্ছল, কিন্তু তারপর দেখা যায় যে তাদের ম্যাল নিউট্রিশন তাদের মধ্যে দেখা যাচ্ছে। এর কারণটা আসলে কি? ধন্যবাদ। মূল কারণটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এথনিসিটি একটা ব্যাপার আছে। আমি আমার পরিবার থেকে যা শিখবো আমি সেইটাই অ্যাপ্লাই করব। তার অনেকে বলে না
যে আমি ফ্যামিলিগতভাবেই মোটা, কথাটা কিন্তু তা না। সে ফ্যামিলিগতভাবেই রিচ ফুড খেতে অভ্যস্ত, ক্যালোরিবহুল খাবার খেতে অভ্যস্ত, তো মেয়ে সেটা শিখছে, সে তার মেয়েকে শেখাচ্ছে, তার বউকে শেখাচ্ছে, তো এই কালচারটা চলে যেত আমাদের দেশের। এই যে ফ্যামিলিগত কালচারটা, এটা একটা বড় কারণ। এখানে কিছু মিথস আছে যেটা আমরা ফেলতে পারি না, আর নতুন কিছু কখনোই আমরা খুব ভালোভাবে গ্রহণ করতে পারি না। আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা স্বাস্থ্য বলতে শুধু রোগ বুঝি, যে আমি অসুস্থ হলাম, আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার ওষুধ দেবে, আমি ভালো হয়ে যাব। স্বাস্থ্য বলতেই আমাদের সাধারণ মানুষের মাথায় একমাত্র ট্রিটমেন্ট পারপাস আসে, কিন্তু আসলে সুস্থতা হচ্ছে তার আগের অংশ, যে আমি রোগটা হতেই দিব না। ঠিক আছে, এই যে নলেজটা, এই নলেজটা আসলে আমাদের সাধারণ জেনারেল মাস পিপলের মধ্যে আমরা এখনো দিতে পারি না। কিছুটা যেটা চেঞ্জ হয়েছে, সেটা মানুষ কিছুটা সচেতন হয়েছে, অল্প কিছু, কিন্তু আমি যদি মাস পিপলের কথা বলি, এটা আমরা এখনো পারিনি। যার কারণে হচ্ছে কি, যে তার লাইফস্টাইল, ইভেন অনেক হাইলি এডুকেটেড মানুষ, কিন্তু উনি যখন টেবিলে খাচ্ছেন তখন কিন্তু তার ডায়েটটা কিন্তু তার জানার সঙ্গে সম্পৃক্ত না। তার চোখে ভালো লাগা, তার খেতে ভালো লাগা, লাইক ধরেন একটা কনফারেন্স চলছে, আপনার লাঞ্চ কে আসলো, খাচ্ছে ফ্রাইড রাইস, পোলাও, খেয়াল করে দেখেন, তার সঙ্গে একটা ড্রিঙ্কস, আনহেলদি একটা ড্রিঙ্কস, স্বাদের কথা চিন্তা করি, Exactly. কিন্তু সুস্বাস্থ্য যেটা সেটার কথা আমরা চিন্তা চিন্তা করছি। করি না। আপনি যান কোনো বড় বিয়ে বাড়িতে, আপনি দেখবেন নির্দিষ্ট কিছু 2-3টা ধরনের খাবার, খুব কম জায়গা পাবেন যে আপনার ভ্যারাইটি আছে। আপনি চাইলে আপনার ডায়েটটাকে, আপনার খাবারটাকে আপনি ওই আনহেলদি ফুড থেকে বের হয়ে আপনি হেলদি ফুডে নিতে পারবেন। আপনি বাধ্য হবেন ওই খাবারটা খেতে, কারণ নো আদার অল্টারনেট ওয়ে। ঠিক আছে, মূল জায়গাটা হচ্ছে আমাদের এডুকেশন, এই নিউট্রিশনাল এডুকেশনটা ঘাটতি। আচ্ছা, আমি এই যে আজকে আপনি 28 বছরের উপরে তো education-এর বার্ডে কথা মেয়ে। আপনি বলছেন যে বিভিন্ন ধরনের এখন কিন্তু রিসার্চ আসছে এবং আমরা যে আউটকামটা দেখতে পাচ্ছি রিসার্চের, সেখানে কিন্তু বলা হচ্ছে যে 2030 সাল নাগাদ ক্যান্সার রোগীদের সংখ্যা বেড়ে যাবে অনেক বেশি, শুধুমাত্র ওভারওয়েটের কারণে। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের জন্য মেনে নেওয়াটা মনে হয় অনেক বেশি, অনেক কঠিন। কথাটা সেখানে না, কথাটা হচ্ছে যে ওভারওয়েট কি। ওভারওয়েট কিন্তু আজকে হয় না, আমি ঘুমিয়ে গেলাম, সকালবেলা উঠে আমার 3 কেজি ওজন বেড়ে যাবে না। ওভারওয়েট একেবারে স্লোলি বাড়ে, খুবই স্লো। একটা মানুষ যদি পার ডে অনলি 100 ক্যালোরি বেশি নেয়, 100 ক্যালোরি কিন্তু একটা রুটি হতে পারে, একটা কলা হতে পারে, এরকম, সে বছর শেষে মাত্র 4 কেজি ওজন বাড়বে। তাহলে মনে করেন কারো যদি 20 কেজি 30 কেজি ওজন বেড়ে থাকে, তার মানে লাস্ট 10 to 15-20 ইয়ার্স ধরে বেড়েছে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা আগে আমাদের পাবলিককে বোঝাতে হবে যে আপনি যখনই দেখবেন আপনার ওজনটা আপনার নিজের কাছে, আমি মাপার কথা বাদই দিলাম, ভিজুয়ালাইজেশন তো একটা আছে, যে আপনি নিজেকে অন দ্য মিরর আপনি দেখছেন যে আপনার একটু খারাপ লাগছে, আপনার ওভারওয়েট লাগছে, আপনি সেই জায়গাটা প্রিভেন্ট করেন, তাহলে 50% ডিজিজ আপনি নিজেই প্রিভেন্ট করতে পারবেন। এবং এখন তো আসলে অনেক ধরনের সুবিধা রয়েছে, আমরা গুগলে সার্চ দিয়েও কিন্তু আমরা আমাদের হাইট ওয়েট অনুযায়ী বিএমআইটা বের করে আমি কিন্তু বুঝতে পারবো খুব ইজিলি আইডিয়াল বডি ওয়েটে আছে কিনা, খুব কিংবা easy। আমি ওভার ওয়েটে আছে কিনা। আমি একটু স্যারের কাছে এখন আসতে চাই, নিউট্রিশন সামিট নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশে প্রথমবারের মতো নিউট্রিশন সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যতটুকু জানি যে 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই দুটো দিন পালিত করা হবে এই নিউট্রিশন সামিট। আপনি নিউট্রিশন সামিটের একজন চেয়ারপারসন, আপনার কাছে একটু জানবো যে এই যে নিউট্রিশন সামিটটা আসলে কি উদ্দেশ্যে করা হচ্ছে। আমরা এটাও জানি যে এখন কিন্তু স্বাস্থ্য খাতের সংস্কারের কথা চলছে, তো ঠিক সংস্কারের সময় এই নিউট্রিশনটাকে প্রতিষ্ঠিত করা স্বাস্থ্য সেবার মধ্যে, এটা একটা আমাদের প্রধান উদ্দেশ্য। এবং সামিট থেকে ওটাই আমরা খুব ভালোভাবে দিক নির্দেশনা দিতে চাচ্ছি, সাজেশন দিতে চাচ্ছি, যে সংস্কারের সময় যেন এই বিষয়গুলা, নিউট্রিশন সম্পর্কিত এই বিষয়গুলা যাতে করে আমাদের খেয়াল থাকে। যেন আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু স্বাস্থ্য সেক্টরটাকে বলে হেলথ, পপুলেশন
অ্যান্ড নিউট্রিশন সেক্টর, মানে খুব ভালোভাবেই নিউট্রিশন সেখানে আছে, কিন্তু যখন কাজে যে অ্যাক্টিভিটিসগুলো দেখেন সেইখানে কোনো অ্যাক্টিভিটিস নাই। এই যে কিছুক্ষণ আগে মহাপদ যে বলতেছিলেন যে আমাদের মানুষের যে মানে জ্ঞান থাকা নিউট্রিশনের উপরে সেটার অভাব। আমরা বলি যে হেলথ লিটারেসি, মানে সামগ্রিকভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিনা আমি, আমার জনগণ স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিনা। এই সামিটের মধ্যে দিয়ে অনেকগুলো সেশন হবে, সেই সেশনগুলোর মধ্যে দিয়ে ওই জিনিসটা কিভাবে করা যেতে পারে, মানুষকে কিভাবে সচেতন করা যেতে পারে। আমরা যারা নাকি এই জনস্বাস্থ্যের কাজ করি, নিউট্রিশনের কাজ করি, আমরা যাতে সমন্বিতভাবে আমরা যেন এটাকে অ্যাপ্রোচ করতে পারি, এটা একটা নিউট্রিশন সামিটের একটা প্রধান উদ্দেশ্য। নিউট্রিশন সামিটের মধ্যে ওই ছোট ছোট সব জিনিসগুলো আসবে। যেমন কিছুক্ষণ আগে যে বলছিলাম যে মানুষের মধ্যে, আমাদের জনগণের মধ্যে এখন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এটার গোড়াটা কিন্তু হলো যে লবণ আর চিনি। লবণ যত কম খাওয়ানো যাবে, যত কম খাবে, ততই তার ব্লাড প্রেশারটা বাড়বে না। তো লবণ কম খাওয়া, ঠিক চিনিও কম খাওয়া। WHO মতে আমাদের দেশে 3 গুণ লবণ খাই আমরা। লবণের যে পরিমাণ খাওয়ার কথা সেটা 3 গুণ খাই। তো এইটা কমানোর কি উপায় হতে পারে? মানুষের অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, মোহন আপা বলতেছিলেন যে আমাদের জন্মগতভাবে, আমাদের সামাজিকভাবে একটা অভ্যাসে আমরা মানে অভ্যাস হয়েই বড় হচ্ছে। গোড়ার জিনিসগুলা কিভাবে চিহ্নিত করে, কিভাবে জনগণকে সম্পৃক্ত করে আমরা নিউট্রিশনের কাজগুলাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো, এটাও আরেকটা উদ্দেশ্য এই নিউট্রিশন সামিটের। আমরা তো আসলে স্যার অনেক ধরনের কর্মসূচি পালন করি। এইবার যেমন নিউট্রিশন সামিটটা হচ্ছে 2025 সালে। অনেক সময় দেখা যায় যেটা শহরাঞ্চল পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে, কিন্তু আপনারা কি আসলে সেটা ম্যাস পিপল পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা, ওরকম কোনো উদ্দেশ্য আপনাদের আছে? রাইট, আমি তো সেটাই বলছিলাম যে মানুষকে সম্পৃক্ত করা ছাড়া, কমিউনিটি এঙ্গেজমেন্ট ছাড়া এটা কিন্তু হবে না। ওই যে হেলথ লিটারেসিও বাড়বে না, মানুষের অভ্যাসও পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষকে সম্পৃক্ত না করা যাবে। এখন সম্পৃক্ত করার তো বিভিন্ন উপায় আছে। আপনি খালি টেলিভিশনে অ্যাড দিলেই তো সম্পৃক্ত হবে না, মানুষের কাছে পৌঁছাইতে হবে। এখন মানুষের কাছে পৌঁছায় কারা? শিক্ষক, স্কুলের শিক্ষক, ওই মাদ্রাসার যে পড়ায় শিক্ষক, ইমাম সাহেব, মানে ধর্মীয় নেতারা, আমাদের সমাজের যেসব মানে যারা নাকি সমাজকে প্রভাবিত করে, হয়তো ছোট ব্যবসায়ীরা। আমাদের মধ্যে এখন মানে দেখা যাচ্ছে যে ইউথ, মানে এই যে যুবক যুবতীরা, তারা কিন্তু খুবই ভাবে সমাজকে প্রভাবিত করতে পারে এবং তারা প্রমাণ করছে কিছুদিন আগে। তো সেইটা, এই সব লোকগুলাকে কিভাবে আমরা একত্রিত করে কিভাবে মানে সামনের দিকে মানুষকে নিয়ে যাব, কারণ সেই গ্রামের আমাদের কথা চিন্তা তো মাথায় রাখতে হবে। গ্রাম তো রয়ে গেছে এখন তো সব তো আর শহর হয়নি, এখনও 50% লোক প্রায় গ্রামে থাকে। তো সেইখানে ওই গ্রামগুলাতে কমিউনিটি লিডাররা, সেই যুবকরা, সেই ইমাম সাহেবরা, সমাজকে কাজে লাগাতে হবে, তরুণ সমাজকে। তো এই সামিটের মধ্যে দিয়ে মানে আমাদের সেশন ভাগ করা আছে, তো সেই সেশনে আছে যে হাউ ডু উই এঙ্গেজ দি কমিউনিটি, এবং কীভাবে মানে এটা শুধুমাত্র এককভাবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ব্যাপার না, এখানে কৃষির ব্যাপার আছে। উনি কিছুক্ষণ আগে, মহুয়াপা কিছুক্ষণ আগে বলতেছিলেন যে কৃষিতে আমাদের খাদ্য ফলায়, সেই খাদ্যটা ঠিক মতে মানে ফলানো হচ্ছে কিনা, ওইটার মধ্যে পুষ্টির সব গুণাগুণগুলো আছে কিনা, নাকি আমরা এত কেমিক্যালস ইউজ করি, এত ফার্টিলাইজার ইউজ করি, ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কৃষি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা দরকার। সামাজিক, যেহেতু সমাজের ব্যাপার, তো সোশ্যাল ওয়েলফেয়ারের সময়, এডুকেশনের ব্যাপার, তো মানে ইট হ্যাজ টু বি এ মাল্টিল্যাটারাল, মাল্টি স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট।
অর্থাৎ আমরা এই নিউট্রিশন সামিটে যে শুধুমাত্র পুষ্টির বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তা নয়, সেখানে ওভারঅল কিভাবে আসলে পুষ্টি সেবা সুনিশ্চিত করা যায়, এবং আপনি 100 বলছিলেন যে এই যে আমাদের খাদ্য নিরাপত্তা, এক কথায় যদি আমরা বলি Sure. সেটা শহরাঞ্চল থেকে শুরু করে একদম ম্যাস পিপল পর্যন্ত যেন পৌঁছানো যেতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমি এখন মোহাপার কাছে জানতে চাই, আপনি নিউট্রিশন সামিটের অ্যাডভাইজার এবং সেই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আরও কিছু পদে আপনি কাজ করছেন। আপনার কাছে একটু নিউট্রিশন সামিট সম্পর্কে জানতে চাই। প্রথমত এই সামিটটা কি? সামিটটা হচ্ছে ধরেন একটা মানুষকে সুস্থ রাখতে হলে কি কি লাগে? তার খাবার লাগে, সেই খাবারের তার প্রোডাকশনটা লাগে, তার মানে যেখানে ক্ষেত থেকে খাবারটা তৈরি হচ্ছে সেটা যেন ফুড সেফটি মেনটেন করে। আপনি প্রিজার্ভেশন, দ্যাট মিন্স বাজারে আসবে একজন মানুষ কিনবে, সেখানে যেন পুষ্টির কোনো লস না হয়, আচ্ছা। সেটা দেখতে হবে। এবার আসেন কুকিং। কুকিংয়ে এমন পর্যায়ে রাখতে হবে যেন এটা হেলদি থাকে, আনহেলদি পর্যায়ে একটা খাবারকে শুধুমাত্র কুকিং দিয়ে হেলদি করা যায়, ঠিক আছে? সো সেইটা দেখতে হবে। তারপরে হচ্ছে যে মানুষটা যখন খাবে সেই খাবারটা যেন হেলদি ওয়েতে খায়। ফলে এইটা কিন্তু একটা বিশাল টিম ওয়ার্ক প্রত্যেকটা ডিসিপ্লিনের। সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে এই সব কয়টা ডিসিপ্লিনকে একত্র করে কিভাবে আমরা আমাদের নেশনটাকে আরও স্ট্রেংথেন হেলদি করতে পারি সেটার উপায় বের করা। এবং এইখানে আমাদের এইম কিন্তু অনেকগুলা। প্রথমটা হচ্ছে আমরা ম্যালনিউট্রিশনটাকে প্রিভেন্ট করতে চাই, কারণ আমাদের দেশের অ্যাসপেক্টে আমরা ট্রিটমেন্ট কস্ট যেটা সেটা আসলে আমাদের ফিনান্সিয়ালি আমরা বেয়ার করতে পারি না। তো আমরা চাই প্রিভেনশন ম্যালনিউট্রিশন। সেকেন্ড জিনিস হচ্ছে তার হেলদি খাবারের এবং লাইফস্টাইলের সঙ্গে কম্পাইল করে সেই হেলদি লাইফস্টাইলটাকে কিভাবে একটা মানুষ ক্যারি করতে পারে। আর থার্ড জিনিস হচ্ছে ডিজিজ এবং ডায়েট, এই দুটোর ভেতরে সম্পর্কটা কোথায়। সব থেকে বড় জিনিস প্রিভেনশন, আমরা ডিজিজ প্রিভেনশন করতে চাই। ফলে সামিটে আমাদের সম্পূর্ণ বিষয়টাকে সবাই ভাবছে যে এটা একটা কনফারেন্সের মতন শুধু রুম ভিত্তিক হবে কিনা, না, কিন্তু এখানে আমাদের কয়েকটা সেগমেন্ট থাকবে। প্রথমটা থাকবে শুধু আপকামিং স্টুডেন্ট বা যারা কাজ করছে তাদেরকে শেখানো, আচ্ছা। তাদেরকে ইমপ্রুভ করা। আপনি যেহেতু স্টুডেন্টদের কথা বললেন, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই এই নিউট্রিশন সামিটে আসলে কারা কারা পার্টিসিপেট করছে, মানে এটাই আমি বলছি, যারা ডায়েটিশিয়ান প্রফেশনাল। না, এটাই আমি বলছি। স্যার যেটা বলছিলেন যে আমাদের পাবলিক এনগেজমেন্ট দরকার, তো কাকে দিয়ে দরকার? আমার আপকামিং নিউট্রিশনিস্ট, আপকামিং হেলথে ওয়ার্কার, তাদের দিয়ে দরকার। তো তাদেরকে এডুকেট করতে হবে, এটা হচ্ছে লেকচার ভিত্তিক। সেকেন্ড জিনিস হচ্ছে আউট অফ দ্য কনফারেন্স হল কি কি থাকবে। পাবলিক, জেনারেল পাবলিক কিন্তু আমাদের এখানে আছে, যেমন বাচ্চার মা বাবা থাকতে পারে, প্যারেন্টস, একজন প্রেগনেন্ট উইমেন, তার হাজব্যান্ড, ফ্যামিলি মেম্বাররা আছে, এটা কিন্তু একদম জেনারেল পাবলিকরা আছে। তারা যেমন ধরি একটা স্টল থাকবে, ধরি ডায়াবেটিক ডায়েট, আচ্ছা, সে তার ওই স্টলে টোটাল ডায়াবেটিস সম্পর্কে কি আপডেটেড আছে। যেমন মানুষের একটা ধারণা আছে ডায়াবেটিস হলে আলু খাওয়া যায় না, ডায়াবেটিস হলে রাতে ভাত খাওয়া যায় না। ভুল, 3 বেলা ভাত খেয়েও ডায়াবেটিস কন্ট্রোলে আনা যায়। সো এইরকম একটা ব্যাপার থাকবে, অনেক স্টল থাকবে, যে স্টলে একটা সাধারণ পাবলিক তার প্রয়োজনীয় নলেজটা নিতে পারে। থার্ড হচ্ছে আমাদের প্ল্যানিং, দ্যাট মিন্স যারা আমরা অর্গানাইজার, আচ্ছা। তারা আমরা ইন ফিউচারে এই আউটকামটা, সামিটের আউটকামটা কিভাবে আরও স্প্রেড করতে পারি। আচ্ছা। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে, স্যার একটু আগে একটা কথা বলেছেন যে আমাদের দেশে স্বাস্থ্য এবং পুষ্টি ক্ষেত্র আছে, আচ্ছা। কিন্তু আমরা আসলে পুষ্টিটাকে বাদ দিয়ে শুধু স্বাস্থ্য চিন্তা করি। সো এখন সময় এসেছে যে পুষ্টি নিয়ে অনেক কাজ হচ্ছে, এখন স্বাস্থ্য বলতে আমরা পুষ্টিকে ভাবতে হবে। জানবো আপনার কাছ থেকে যে কিভাবে আসলে এটাকে কাজে লাগানো যায়, সেই বিষয়টা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, স্যারের কাছ থেকে। একটা বিরতির সময়। হ্যাঁ, ডেফিনেটলি।
আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে পুষ্টি এবং স্বাস্থ্য দুটোর সঙ্গে একটা কমিউনিকেশন রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে সুন্দরভাবে কাজে লাগানো যাচ্ছে না। একটু স্যারের কাছে এখন এই বিষয়টি একটু জানতে চাই যে আসলে কিভাবে পুষ্টি এবং স্বাস্থ্য দুটোকে একসাথে করা যায় এবং যেটিকে কাজে লাগিয়ে আমরা যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এটা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদেরকে, আমি প্রথম শুরু করছিলাম যে পুষ্টি মানে নিউট্রিশন ইজ দি হার্ট অফ দি প্রাইমারি হেলথ কেয়ার। আমার দেশে দুর্ভাগ্যবশত প্রাইমারি হেলথ কেয়ারটা একেবারেই অবহেলিত। মানে আমরা সবসময় ওই সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলের হেলথ কেয়ারের কথাই চিন্তা করি। হাসপাতাল দরকার, আমার প্রচুর ডাক্তার দরকার, প্রচুর নার্স দরকার, ঔষধ দরকার ইত্যাদি। কিন্তু ওই যে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু প্রিভেনশনের কথা বলে, এবং প্রিভেনশন অ্যান্ড প্রমোশন, মানুষ যেভাবে আছে সেটাকে ঠিকমতো চালায় নেওয়ার মতন, এবং সেই প্রিভেনশন এবং প্রমোশনের জন্য, প্রমোটিভ স্বাস্থ্যের জন্য নিউট্রিশন ইজ দি হার্ট। নিউট্রিশনটা ভালোভাবে বুঝতে হবে। নিউট্রিশন মানে এই যে 3 বেলা করে খুব খেলেই যে নিউট্রিশন হবে তা না, ওর মধ্যে যেসব এলিমেন্টসগুলো থাকার দরকার সেগুলো আছে কি না। তো তার ফলে হচ্ছে কি যে আমাদের এইখানে মোর ইনভেস্টমেন্ট করতে হবে ওই প্রাইমারি হেলথ কেয়ার, দ্যাট ইনক্লুডস নিউট্রিশন। আচ্ছা, আমাদের দেশে সবসময় ওই যে ইনভেস্টমেন্ট উপরের দিকে, হাসপাতাল, ডাক্তার, নার্স, ঔষধ ইত্যাদি। নিউট্রিশন নিয়ে কিন্তু গবেষণাও হয় না, কি মানে ওভারঅল হেলথে গবেষণার মানে অংশটা খুবই খুবই কম, অল্প কিছু গবেষণা হয়। সেই ক্ষেত্রে নিউট্রিশন নিয়ে গবেষণা করা, কেন খর্বাকৃত সন্তান হচ্ছে, বাচ্চারা খাটো হয়ে যাচ্ছে কেন, এইটা যতক্ষণ পর্যন্ত আরও গবেষণা করে একদম গোড়ার জিনিস না বের করা যাবে, এটা চলতেই থাকবে। মায়ের যে রক্তাল্পতা হইলে পরে বাচ্চার গ্রোথের, যেটি খুব কমন সমস্যা, এবং আপনি যেটা বলছিলেন যে এই যে নিউট্রিশন গ্যাপটা রয়ে যাচ্ছে, যেমন আমাদের মহিলাদের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা, বা প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে যে তাদের অ্যানিমিয়া দেখা দেয়, এবং ডাক্তার সাধারণত বলে থাকেন, গাইনোকোলজিস্ট যারা থাকেন অথবা আমরা পুষ্টিবিদরা অনেক সময় আমরা বলে থাকি যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য প্রচুর শাক সবজি খেতে হবে, বিশেষ করে লাল শাক, কচু শাক। কিন্তু অনেক সময় দেখা যায় যদি আমরা ভিটামিন সি অ্যাড না করি তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন হয় না। সো এই যে এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় স্কিপ হয়ে যায়। তো এই যে নিউট্রিশন গ্যাপটা রয়ে যাচ্ছে, সেটিকে আসলে কিভাবে ফুলফিল করা যায়? মানে এই নিউট্রিশন গ্যাপটা কিন্তু সৃষ্টি হয় তার ঠিক মতে অ্যাওয়ারনেসের অভাবের জন্য। আমরা দেখেন যে অভ্যাসগুলো আমরা করে যাচ্ছি সেইগুলো কিন্তু পরিবর্তন করতেছি না। শাক ধুয়ে কাটতে হবে, কেটে ধোয়া চলবে না, কিন্তু এই কাজই আমরা করেই যাচ্ছি। আমাদের যেখানে নাকি রান্ধন মানে যেখানে নাকি রান্না করা হচ্ছে সেইখানে এই ভুলটা থেকেই যাচ্ছে, যার জন্য শাকও খাচ্ছি কিন্তু শাকের মধ্যে পুষ্টি আর নাই। শাক বেশি করে তেলের মধ্যে ভাজতে হবে, মানে সেটা হলো আমাদের অভ্যাস, মানে আমাদের অভ্যাসগত ত্রুটি। আমরা মনে করি যে ভিটামিন সি খেতে হলেই একদম ওই ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে, তা না। কুল বড়ই হইলেও খাওয়া মানে ঠিক খাওয়া উচিত, লেবু খাওয়া উচিত, লেবু তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু লেবুটা হয়তো বা আমরা খাচ্ছি না। মানে আমাদের যে অভ্যাসগুলো, একটা বড় ধরনের খারাপ অভ্যাস হইল আমাদের যে রাত্রেবেলার খাবারটা খাই আমরা কিন্তু অনেক রাতে করে, সেই রাত 10টা 11টার দিকে খাচ্ছি, খেয়েই ঘুমায় পড়ছি, খেয়েই শুতে যাচ্ছি। এই যে অভ্যাসটা, এটা কিন্তু চলেই আসতেছে, এটার পরিবর্তন হচ্ছে না। তো এইটার পরিবর্তন, এই অভ্যাসগুলোর পরিবর্তন না হলে ওই পুষ্টি গ্যাপটা চলতেই থাকবে। এবং এখানে ইনভেস্টমেন্ট দরকার। মানে আমি বারবার বলছি যে ওই ইনভেস্টমেন্টই নাই, তো ওই গবেষণার জন্য ইনভেস্টমেন্ট নাই, ওই মানে কৃষকের সঙ্গে কাজ করার ইনভেস্টমেন্ট নাই। আচ্ছা, আপনি যেহেতু একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আপনি কিন্তু বারবার বলছেন যে আমাদের সংস্কারের দরকার রয়েছে এই সেক্টরটাতে, সো সেই সংস্কারগুলো আসলে কি কি সেটি জানবো। তবে তার আগে মোয়াপার কাছে আরও কিছু বিষয় জানতে চাই। নিউট্রিশন সামিট সম্পর্কে যে
আরও কি কি অ্যারেঞ্জমেন্ট আসলে থাকছে যেটি দ্বারা আসলে আমরা স্টুডেন্ট যারা নতুন নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে অথবা যারা আগ্রহী এবং যারা প্রফেশনে অলরেডি আছে তাদেরকে নিয়ে আসলে কি কি আয়োজন থাকছে এই সামিটে? আমি তো অনেকগুলো বলেছি, এখানে একটা থ্রিলিং ব্যাপার আছে। আমাদের একটা কর্নার থাকবে লাইভ কুকিং, হেলদি লাইভ কুকিং। এই যে স্যার একটু আগে বললেন যে আমরা শাক কীভাবে রান্না করব, পুষ্টিটাকে ঠিক করে রেখে আমরা খাবার কিভাবে রান্না করব, কত হিটে রান্না করব, কত হিট ওভার হলে খাবারটা নষ্ট হয়ে যাবে, আমাদের কিন্তু লাইভ কুকিং, স্মোকিং পয়েন্টটা জানতে হবে। একদম প্রত্যেকটা খাবারের স্মোকিং পয়েন্টটা জানতে হবে। হেলদি কুকিং, হেলদি যে মশলা, আমাদের দেশের মানুষের কিন্তু মশলাদার খাবার খেতে অভ্যস্ত, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পরিমাণ আছে। পরিমাণটা স্বাদের না, পরিমাণটা অ্যাপ্রোপ্রিয়েশন, আনুপাতিক হারের সেটা কতটুকু হবে আমাদের লাইভ কুকিং শোতে থাকবে। সেকেন্ড হচ্ছে আপকামিং মানে নিউট্রিশনিস্ট যারা আপকামিং নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হবে, স্টুডেন্ট যারা, তাদের জন্য আমাদের সেগমেন্টটা হচ্ছে যে সবাই কিন্তু ক্লিনিক্যাল সাইডে আসবে তা কিন্তু না, সবাই যে একেবারে হসপিটালাইজড ডায়েটিশিয়ান হবে তা কিন্তু না। ফলে সে পছন্দ করবে তিনি কোন কোন সাইডে যেতে চান। তিনি টিচার হতে পারেন, তিনি রিসার্চার হতে পারেন, তিনি ইন্ডাস্ট্রিতে ফুড ফুড তৈরি করার ক্ষেত্রে হতে পারে, যে একটা খাবার তৈরি হবে সেইটার নিউট্রিশনাল ভ্যালুটা সে ঠিক করে দিবে। সো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজন নিউট্রিশনিস্ট থাকতে হবে, প্রত্যেকটা এডুকেশন সেক্টরে একটা নিউট্রিশনিস্ট থাকতে হবে, প্রত্যেকটা হসপিটালে প্রপোর্শন অনুযায়ী, পেশেন্টের সংখ্যা অনুযায়ী, বেড অনুযায়ী ডায়েটিশিয়ান থাকতে হবে। এই যে বিষয়গুলো, তখন এই সামিট থেকে তারা এইটা পাবে, তার পছন্দ অনুযায়ী সে কোন ডিসিপ্লিনে যেতে চায়, এটা ক্লিয়ার একটা কনসেপশন সে পেয়ে যাবে আপকামিং যারা। থার্ড হচ্ছে প্রফেশনালদের কথা বলি, যারা অলরেডি এক্সিস্টিং এই আমাদের বিভিন্ন ধরনের প্রফেশনে, তাদের যে নলেজটা গ্যাপ যেখানে আছে সেইটা পূরণ হবে। কারণ এখানে আমাদের অনেকগুলো ডিসিপ্লিন কাজ করবে। তো ধরি আমি একজন ডায়েটিশিয়ান, সে হসপিটালে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে কাজ করছে, সে ফুড সেফটির কোথাও একটা তার নলেজের গ্যাপ আছে ধরে নিচ্ছি আমি, সে এই সামিট থেকে ওই গ্যাপটা পূরণ করতে পারবে। আবার ধরি ফুড সেফটিতে যারা আছেন তারা অ্যাপ্লিকেশন মানে মেডিকেল নিউট্রিশন থেরাপির যে অ্যাপ্লিকেশনটা আছে সেই জায়গাটা তার একটা ঘাটতি আছে, যে আমার এই সেফটিটা এরকম ইমপ্রুভ করলে আমার পেশেন্ট বা কন্ডিশনে ইমপ্রুভ করবে, সে সেইটাকে নিজেকে ইমপ্রুভ করতে পারে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই টোটাল টিমটার ভিশনটা হচ্ছে ন্যাশনাল ওয়াইজ আমাদের সংস্কারটা, রুট লেভেল থেকে সংস্কারটা। অনেকেই আছে যে তার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেই তারা আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো আপনি অনেক সিনিয়র একজন চিফ ডায়েটিশিয়ান, আপনার কাছে একটু জানবো আসলে একজন ডায়েটিশিয়ান হতে গেলে আসলে কতদিন, কত বছরের এক্সপেরিয়েন্স হবার পরে তিনি একজন ওপিডি হিসেবে আসলে রোগী দেখতে পারবেন? মূল কথাটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী একাডেমিক এডুকেশন মানে কিন্তু প্র্যাকটিক্যাল না। কারণ আমরা আমি একটা এক্সাম্পল দিই, একটা ডক্টর না করি তখন নিউট্রিশনাল গ্যাপটা কিন্তু থেকে যাবে। আমি একটু এক্সাম্পল দিই, যে এমবিবিএস পাশ করে একজন ডাক্তার হন, তারপরে কিন্তু তাকে 1 বছর ইন্টার্নশিপ করে তাকে চুজ করতে হয় তিনি কোন ডিসিপ্লিনে যাবেন এবং কোন পেশেন্টটাকে তিনি হ্যান্ডেল করতে পারবেন। আমাদের প্রথম সংস্কার হচ্ছে যারা পাশ করে আসছেন ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্সে, তাদের মাস্ট বি ইন্টার্নশিপ করতে হবে এবং সেটা মিনিমাম 6 মান্থ মিনিমাম, এবং কমপক্ষে তাকে 200 বেডের একটা জেনারেলাইজড হসপিটালে ইন্টার্নশিপ করতে হবে, একটা ক্লিনিকে না, একটা সিঙ্গল একটা হসপিটালে না, একটা জেনারেলাইজড হসপিটালে, যাতে সে বিভিন্ন ধরনের পেশেন্ট দেখতে পারে। এই 6 মাসের কারিকুলামটা ভিন্ন, তাকে এক্সাম দিতে হবে, তাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তাকে প্রেজেন্টেশন দিতে হবে, পেশেন্ট দেখতে হবে, পেশেন্টের আপডেট দিতে হবে, প্রত্যেকটা ডিসিপ্লিনের সঙ্গে তাকে মিনিমাম একটা ডিউরেশনে থাকতে হবে। তারপরে ফাইনাল এক্সাম, ওই ফাইনাল এক্সাম একটা নির্দিষ্ট মার্কসের উপরে পেলে পরে সে সার্টিফাইড হবে এবং তখন তার একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে, দেন সে একজন ডায়েটিশিয়ান বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। তখন সে সার্ভ করতে পারবে যে মেডিকেল নিউট্রিশন থেরাপি কিভাবে দিতে হয়। পাশ করে আমি
শুধুমাত্র একটা ক্লিনিকে বসে গেলাম, আমি এবং একজন এটি কিন্তু ডায়েটিশিয়ান বা আমি একটু ওভারওয়েট ম্যানেজ করলাম বা শুধুমাত্র আন্ডারওয়েট ম্যানেজ করলাম, আমি একজন ডায়েটিশিয়ান, নট দ্যাট। এবং এটি কিন্তু বর্তমানে অনেক বেশি হচ্ছে যে আমরা আসলে এটার কারণ হচ্ছে পড়াশোনা আমরা শেষ করেই এটা আমি কনসালটেন্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করছি এবং আমি পেশেন্ট দেখছি, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সাফারার কিন্তু হচ্ছে পেশেন্টরা। এটার মূল কারণটা হচ্ছে আমাদের অথরিটি, আমরা এখনো আমাদের কাউন্সিলটা তৈরি করতে পারিনি, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আনতে পারিনি। তো আমরা এই নতুন সংস্কারে এটা করতে চাই আচ্ছা। যে অন্য কোনো ডিসিপ্লিন ডায়েট নিয়ে কোনো প্রেসক্রিপশন দিতে পারবে না, নট ইভেন ডক্টর। ঠিক আছে, যার যার কাজ সেই করবে। পুষ্টির পরামর্শ শুধুমাত্র একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট দিতে পারবে, এবং সে এমন না যে একজন টিচার এসে পুষ্টি পরামর্শ দেবে, নিউট্রিশনেরই একজন টিচার এসে পুষ্টি পরামর্শ দেবে তা না। একজন নিউট্রিশনে পাশ করে গেছে, আমি তো নিউট্রিশনে তাকে অবশ্যই practitioner হতে হবে। এক্স্যাক্টলি প্র্যাকটিশনার হতে হবে, আদারওয়াইজ সে এটা করতে পারবে না। আমরা এই সংস্কারটা হাত দিয়েছি এবং স্যার আমরা মিলে অলরেডি এটার হাফ ডান কাজ আগিয়ে নিয়েছি। এখন আমাদের প্রপোজাল আমরা জমা দিব, যদি প্রপোজাল আমরা স্যাটিসফাইড করতে পারি তাহলে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমাদের বাংলাদেশে একটা নিউট্রিশন ফিল্ডের নতুন মুখ দেবে। আচ্ছা, এগুলো ছাড়াও নিশ্চয়ই এই নিউট্রিশন সামিটে আরো অনেকগুলো বিষয় নিশ্চয়ই আপনারা নতুন ভাবে উত্থাপন করবেন, আরো জানবো এই বিষয়গুলো। আরো একটা বিরতি শুরু হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে নিউট্রিশন সামিটে অনেকগুলো বিষয় আসবে যেগুলো আসলে এর আগে কখনোই আলোচনা করা হয় না। আমরা শুধুমাত্র আসলে পুষ্টি সেবা অথবা হচ্ছে যে বিভিন্ন ডিজিজ ওয়াইজ হয়তো কোনো না কোনো পরামর্শ দেওয়া হতো। একটু স্যারের কাছে জানবো, যেমনটি আপা বলছিলেন যে আমরা এখানে পুষ্টি সেবার পাশাপাশি একজন ডায়েটিশিয়ান যখন প্র্যাকটিস করতে যাবে কত বছরের এক্সপিরিয়েন্স তার করা উচিত বা প্র্যাকটিস করতে হবে, সেই বিষয়গুলো আপনারা উত্থাপন করবেন। এবং সেই সাথে আপনি বারবার বলছিলেন যে সংস্কারের বিষয়টি, তো সংস্কার করতে গেলে নিশ্চয়ই এখানে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিশ্চয়ই অনেক ভূমিকা রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের অনেক ভূমিকা রয়েছে, সেটি আপনার কাছে একটু জানতে চাই। সংস্কারের কথা কিছুটা মহুয়া আপা অলরেডি মানে ডিফাইন করছেন যে সংস্কার কোথায় কোথায় হওয়া উচিত, এবং সংস্কারের একটা প্রধান জায়গাটাই হলো যে পুষ্টি বিষয়ক একটা অ্যাক্রিডেটিং বডি দরকার। আমাদের নাই বাংলাদেশে কোনো পুষ্টিতে যারা কাজ করেন, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান যারা কাজ করেন, এবং অনেক ডাক্তার নিউট্রিশনিস্ট হয়েছে, নিউট্রিশনের পড়াশোনা করেন। তো এখন সবাই নিউট্রিশনিস্ট, সবাই ইয়ে করে, কিন্তু কোনো অ্যাক্রিডেটিং সোশ্যাল মিডিয়াতে এসে এটা আসলে অনেক বেশি দেখা যাচ্ছে, খুবই মানে বিরক্তিকর। সোশ্যাল মিডিয়াতে যেসব ইয়ে হয় তার মানে খুবই বিরক্তিকর। তো এইগুলাকে কন্ট্রোল করার জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাউন্সিল, একটা কাউন্সিল, একটা ম্যান্ডেটরি কিছু ইয়ে, যেটা উনি বলছিলেন যে এত ঘন্টা মানে ইন্টার্নশিপ করতে হবে, 200 বেডের মধ্যে 200 বেড হাসপাতালে ইন্টার্নশিপ করে, এইগুলো সবই ওই অ্যাক্রিডিটেটিং বডি হইলে পরে, কাউন্সিল হইলে পরে আমরা আশা করছি যে এই সংস্কারের সময় এটা হবে। এটা হইলে পরে আমাদের এই নিউট্রিশন ফিল্ডটা অন্য যে স্বাস্থ্যের যেসব অন্য বিষয়গুলো আছে এর সঙ্গে একটা সমন্বয় সৃষ্টি করতে পারবে, কোঅর্ডিনেশন হবে। তা না হলে তো ওই যে এককভাবে আলাদা আলাদা করে যে যার মতন করে করতেছে। এইখানে অ্যাডভান্স নিউট্রিশনও চিন্তা করতে হবে। আমাদের কিন্তু অনেক জেনেটিক্যালি মডিফাইড ফুড পাওয়া যায়, মানে আমরা মনে করি ওই জেনেটিক্যালি কিছু ইয়ে করলে ওই খাবারটা সত্যি খুব প্রোটিনযুক্ত, খুবই উপাদেয় হয়, কিন্তু সেটা আবার শারীরিকভাবে আমাদেরকে ক্ষতি করতে পারে, কারণ যেহেতু এটা জেনেটিক্যালি মডিফাইড। তো ওই অ্যাডভান্স নিউট্রিশনটাও কিভাবে আমরা নজরে রাখতে পারি, কারণ বহু কোম্পানি আছে যারা নাকি এই জেনেটিক্যালি মডিফাইড ফুড তৈরি করতেছে এবং তারা বাজারে ছেড়ে দিচ্ছে। আমাদেরকে এই যে ক্যান্সারের কথা আপনি আগে কিছুক্ষণ বলতেছিলেন, ক্যান্সার এটা হওয়ার আগে যে স্ক্রিনিং করে তাকে সুস্থ রাখা যায়, এবং সেইখানে নিউট্রিশনের কতটুকু ভূমিকা ওই অ্যাডভান্স নিউট্রিশনের, মানে আমাদেরকে নিউট্রিশনের সর্বাত্মক সব দিক থেকে চিন্তা করে আমরা আশা করছি সংস্কার
সংস্কার যারা করছেন, যারা নাকি এটার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন, তারা এই দিকগুলোকে নজরে রাখবেন। তো এইগুলা সব পলিসির ব্যাপার। পলিসিগতভাবে যারা নাকি পলিসি ফর্মুলেশন করেন, তারা যদি এটা ঠিক মতে অনুধাবন করতে পারেন, আমরা যদি ওনাদেরকে ভালো মতো বুঝাইতে পারি, তাহলেই হয়তো বা সংস্কারের মানে যেসব মানে 1, 2, 3 এরকম অনেকগুলা অর্থাৎ সামিটে নিশ্চয়ই বিভিন্ন ধরনের জি। সুপারিশ থাকবে। সেই সাথে কি আমরা কি আশা করতে পারি যে কি কি গ্যাপ রয়েছে সেই বিষয়গুলোকেও তুলে ধরা? অবশ্যই, মানে রিকমেন্ডেশনগুলো তো সব গ্যাপের পরিপ্রেক্ষিতে এই রিকমেন্ডেশনগুলো আসবে। মানে একটা গ্যাপ, বড় ধরনের গ্যাপ, সেটার কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে, কোথায় কোথায় অ্যাড্রেস করতে হবে, কোন বয়সের থেকে শুরু করতে হবে, মার গর্ভজাত শিশুর থেকে শুরু করে, জন্মের থেকে শুরু করে অ্যাড্রেস করতে হবে। সো দ্যার ইজ এ খুবই একটা কানেক্টেড ব্যাপার। সো দেয়ারফোর অবশ্যই আপনি যেটা বললেন যে এই সামিট থেকে আমরা আশা করছি যে ওই গ্যাপগুলো আইডেন্টিফাই করে ওই রিলেটেড রিকমেন্ডেশন কি হইতে পারে। এখন আবার রিকমেন্ডেশনও এমন হইতে পারে, এমন যেন না হয় যেগুলো নাকি আবার ইমপ্লিমেন্টেশন করা যাবে না। জি। খুবই বৈজ্ঞানিক এত কিছু বলে ফেললাম যেটা নাকি আমার দেশে সম্ভবপর না। আমাদের দেশে সম্ভবপর ইমপ্লিমেন্টেবল যেসব রিকমেন্ডেশন, সেগুলাই আমরা আশা করছি যে এই সামিট থেকে আসবে। এবং সেইখানে ওই যে প্রাইমারি হেলথ কেয়ারের যে প্রমোশনাল অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু একটা বড় অ্যাক্টিভিটি হলো এক্সারসাইজ করতে হবে, আচ্ছা, হাত পা নাড়াচাড়া করতে হবে। আমাদের দেশের এখন লোকজনরা সবই ওই হাত পা নাড়াচাড়া করা, ফ্রি হ্যান্ড কোনো কিছুই আর করে না, সব ঘরে ঘরে বসে বসে সব কাজ করে। একদিকে ল্যাপটপ ডেস্কটপ হয়ে গেছে, আরেকদিকে অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে। তো সো দেয়ারফোর আমাদের লাইফস্টাইলটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। ওইটাকে আবার সে আগের অবস্থায় কিছুটা যদি নিয়ে আসা যায়, নিয়ে আসতে হইলেই অর্থাৎ আপনি যেটা বলছেন যে শুধুমাত্র যে আমরা নিউট্রিশন নিয়ে চিন্তা করব তা নয়, ভালো খাবার খাবো, সুষম খাবার খাবো, সেই সঙ্গে দরকার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তারই প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই, যখন আপনি পেশেন্ট দেখেন, নিউট্রিশন সামিটে নিশ্চয়ই এই ধরনের অনেক ধরনের বিষয় থাকবে যে আমরা কিন্তু লাইভ পেশেন্টও দেখব, লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করা আমরা যায়, ওখানে সেই কিন্তু বিষয়গুলো লাইভ থাকবে। পেশেন্টও দেখব আমাদের স্টলগুলোতে। আচ্ছা। আমরা ধরেন একটা পেশেন্ট আসলো, তার মেজারমেন্ট করার পরে সে যদি কোনো পরামর্শ চায়, ইনিশিয়ালি তার ক্ষেত্রে যতটুকু করা সম্ভব আমরা সেটাও করব। মূল জায়গাটা কিন্তু ওখানে না, মূল জায়গাটা হচ্ছে যে আমাদের সার্বিক কাজ করতে, উন্নতি করতে। পুষ্টি সেক্টর কিন্তু নট পুষ্টিবিদ একা, পুষ্টি সেক্টর কিন্তু সব। অর্থাৎ আপনি বলছেন যে পুষ্টির সঙ্গে আনুষঙ্গিক যা যা দরকার সুস্থ থাকার জন্য প্রতিটা বিষয় এই নিউট্রিশন সামিটে থাকবে। আর কি কি থাকবে, কি কি আপনাদের আরও পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে নিউট্রিশন সামিট আসলে শুধুমাত্র আমরা পুষ্টি সেবা নিয়ে কথা বলবো না। আপনি বলছিলেন যে কিভাবে রান্না করতে হয়, স্মোকিং পয়েন্টটা কেমন হওয়া উচিত, এবং নিউট্রিশনে যারা আছে কতদিন প্র্যাকটিস করলে তারা আসলে সত্যিকার অর্থে রোগীদেরকে ভালোভাবে পুষ্টি সেবাটা দিতে পারবে। সেই সাথে এখন একটু জানতে চাই, যেটা আমার মূল প্রশ্ন, যেমন অনেক ধরনের সামিট কিন্তু হয়, কিন্তু বাংলাদেশে এই প্রথম নিউট্রিশন সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এটার প্রচারণাটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে অতটা হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে প্রচারটা করার জন্য এখানে মিডিয়ার ভূমিকাটা আসলে কতটুকু, এবং মানুষ, জনসাধারণ যারা রয়েছে, সাধারণ জনগণ, তাদের পর্যন্ত যেন আমরা এই নিউট্রিশন সামিটটা যে হচ্ছে সেটা যেন আমরা পৌঁছাতে পারি, সেটার জন্য আসলে আপনাদের কি কি কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন, আমি প্রথমে স্যারের কাছে একটু জানবো। সামিটটার শব্দের মধ্যে কিন্তু আছে যে এইখানে পলিসিগত অনেক জিনিসই বেশি করে আলোচনা হবে। তবে সামিটের মধ্যে রুমের ভিতরে আলোচনা হবে, রুমের ভিতরে সেশনগুলো হবে, কিন্তু রুমের বাইরে প্রদর্শনী হবে। আচ্ছা, সেটা মহাপা কিছুক্ষণ আগে বলছেন, বিভিন্ন স্টল থাকবে, একটা স্টলের মধ্যে রান্নাও দেখানো হবে। এই প্রদর্শনীটাও সাধারণ লোকজনদের জন্য। অনেক লোকজনই কিন্তু ওই আলোচনার মধ্যে বসতে চাইবে না, কিন্তু প্রদর্শনী দেখতে চাইবে। তো আমাদের প্রচারণা এটা মানে এখনো টিভি বা আপনার টেলিভিশন চ্যানেলগুলোতে হয়তো বা এত আসে নাই, কিন্তু খুবই শীঘ্রই চলে আসবে।
যেসব সংস্থা এই সামিটটার মধ্যে অংশগ্রহণ করছে বা তাদের অংশগ্রহণে এই সামিটটা হচ্ছে, যেরকম নাকি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, তারপরে এই যে BHS, ডায়াবেটিক্স, BUHS, তারা কিন্তু তাদের নিজস্ব প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অলরেডি প্রচার করতে শুরু করছে। এই নিউট্রিশন সামিট নিয়ে একটা পেজ খোলা হয়েছে, সেটা গেছে। কিন্তু আরও যে আলোচনা, আরও যে প্রচারণা দরকার সেটা হবে, এবং ওই সংস্থাগুলো তাদের নিজস্ব ইয়ের মাধ্যমে তারা প্রচার করতেছে। কিন্তু এইখানে প্রচার যতটুকু করা লাগবে সাধারণ লোকজনদের জন্য, তার থেকেও বেশি প্রচার করতে হবে আমাদের পলিসির কাজ করে যারা। আচ্ছা, কেননা এইখানে তো ওই যে কাউন্সিল একটা তৈরি করতে হবে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল তৈরি করতে হবে। এটা তো আর সাধারণ লোকজনদের মধ্যে সম্পৃক্ত থাকবে না। এখানে পলিসিগতভাবে আমাদের সামনে এই পুষ্টি, স্বাস্থ্য, জনসংখ্যা, এইগুলার যে সেক্টরের মধ্যে পুষ্টি কিভাবে একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, সেটার তো পলিসিগতভাবে মানে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। আমি মনে করি যে সামিট থেকে সাধারণ জনগণ অবশ্যই উপকৃত হবেন, তার থেকে বেশি উপকৃত হবেন আমাদের যারা কর্মকর্তা, যারা পলিসিগতভাবে যারা কাজ করে, পলিসি মেকিং যারা মন্ত্রণালয়ে যারা নাকি আমলা, যারা নাকি এটাকে কন্ট্রোল করে, তাদের যারা নাকি রিসোর্স অ্যালোকেশন করে, এইখানে রিসোর্স বেশি দিতে হবে। এইটা কথা তো কেউ বিশ্বাসই করে না। আবার পুষ্টির জন্য কি এত টাকা পয়সা লাগবে, কি এটার জন্য ট্রেনিংয়ের জন্য এত কি লাগবে, এটা ওই বাচ্চাদের তো আমরা পড়াই। তবে এবার নিশ্চয়ই আমরা আশা করতে পারি যে যেহেতু বাংলাদেশে প্রথম নিউট্রিশন সামিটটা হচ্ছে, এই নিউট্রিশন সামিটের মাধ্যমে যেটা আপনি বলছিলেন যে গ্যাপগুলো রয়েছে এবং যারা পলিসি মেকিংয়ের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা অবশ্যই অবগত থাকবেন এবং হবেন। আপার কাছে এখন এই বিষয়টি জানতে চাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে আমাদের সামিটের উদ্দেশ্য অনেক বড়, কিন্তু আমরা জানি যে কোনো কাজ করতে গেলে একদিনেই সব সম্ভব না। আমাদের কাজটা করতে হবে, আমরা প্ল্যানিংটা করে একটা সিস্টেমেটিক সাস্টেনেবল অ্যাপ্লিকেশন আমাদের চিন্তা করতে হবে। সেইটাকে কিভাবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যদি ধরি 30, যদি ধরি 40 সালের মধ্যে আমরা এই টার্গেটটা ফিল আপ করতে চাই, আমাদের সেই ফরম্যাটটা এখানে তুলে আসবে। এখানে সবথেকে বড় যে অ্যাডভান্টেজটা আমি অ্যাজ এ পুষ্টিবিদ যেটা আমি আশা করছি, সেটা হচ্ছে আমাদের দেশে কিছু ম্যাল প্র্যাকটিস আছে। যেমন একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারকেই জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমি কি খাবো? ডাক্তার সাহেবও তার রুগী আচ্ছা এতটুকু কথা জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বলেই দিই। রেফারাল সিস্টেমটা খুব কম, যে না আপনার এই সমস্যাটা আমি সমাধান করব না, রেফার টু এ ডায়েটিশিয়ান। ঠিক আছে, এই সিস্টেমটাই এখানে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে কার লাগবে, কাকে লাগবে? ডক্টরকে লাগবে। তাহলে এখানে আমাদের হেলথ এখানে বিশাল ভূমিকা রয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমাদের এখানে অ্যাডভাইজার বোর্ডের যিনি চিফ, তিনি হেলথ রিফর্মিং বোর্ডের, এখন সংস্কার বোর্ডের চিফ আজাদ স্যার। সো তার কাছে আমাদের এই বিষয়গুলো থাকবে। এবং এখানে একটা সুবিধা কি হবে, যখন হেলথ রিফর্মিং বোর্ডের থেকে এটা হয়ে আসবে, তখন একজন ডক্টরও রেফার করতে আগ্রহ প্রকাশ করবে এবং বাধ্য থাকবে যে না এটা আমার কাজ না। যেমন খুব স্বাভাবিক, আমি একজন ডেন্টিস্ট, আমি কি দাঁত ছাড়া চোখের অপারেশন করব? তা তো করবো না। আমার কাছে একজন পেশেন্ট আসলো, তার চোখেরও সমস্যা, তো আমি কি করি, একজন অপথলমোলজিস্টের কাছে আমি রেফার করি, তাই তো বিষয়টা। তাহলে পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করতেই পারে, বাট আমার দায়িত্ব হচ্ছে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে রেফার করা। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে, আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, আমার কাছে একটা পেশেন্ট এসে বলল যে আমার এই প্রবলেম, আমি জানছি তার হরমোনাল ইমব্যালেন্স আছে, আমার হরমোন স্পেশালিস্টের কাছে, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করতে হবে। এই যে রেফারাল সিস্টেম ইন্টারনাল, এটা ডেভেলপ করা। আশা করি প্রতি বছর এই ধরনের আয়োজন হবে, যার দ্বারা আমাদের মতো সাধারণ জনগণ যারা রয়েছে সবাই উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ দুইজন। ধন্যবাদ। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে নিউট্রিশন সামিট 2025। আশা করি এই সামিটের মাধ্যমে আমাদের সাধারণ জনগণ যারা রয়েছেন, যারা আসলে এই নিউট্রিশন নিয়ে প্র্যাকটিস করছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, যারা এই প্রফেশনে আসতে যাচ্ছেন, তারা অনেক বেশি উপকৃত হবেন, অনেকেই অনেক কিছু জানতে পারবেন।